নমস্কার, আমি একজন এসএলএসটি 2025-এর 11-12-এর এমপ্যানেল ক্যান্ডিডেট। আপনারা সবাই জানেন যে বর্তমানে এসএলএসটি প্রক্রিয়াটা পোস্টপোন করা হয়েছে এবং কেন করা হয়েছে আপনারা সবাই জানেন, কি তার উদ্দেশ্য। আচ্ছা, আপনারা বলুন তো, একটা অনগোয়িং প্রসেসে এভাবে রুলস চেঞ্জ করা যায় যেটার 99% প্রায় কমপ্লিট? কাউন্সেলিং হয়ে গেছে, পিভিআর হয়ে গেছে, মেডিকেল হয়ে গেছে, অনেকজনের বেশিরভাগের। বেশ কিছু বাকি আছে কাউন্সেলিং হতে, যেটা হওয়ার কথা ছিল গতকালকে থেকে, অর্থাৎ 14ই আগস্ট থেকে। এইরকম অবস্থায় রুলস চেঞ্জ, এটা কি মানা যায় না? এটা সম্ভব? এখনো অবধি কোনো পরীক্ষা এরকম হয়েছে যে এইরকম অবস্থাতে প্রক্রিয়া পোস্টপোন হয়ে গেছে এবং রুলস চেঞ্জ হচ্ছে? এমনিতেই প্রচুর কেস রয়েছে এই এসএলএসটির রিকমেন্ডটাতে। তারপরেও যদি একবার গেজেট ভায়োলেন্স হয়ে বারবার হবে, বারবার সবাই সুযোগ পেয়ে যাবে। এরকম একটা স্বচ্ছ প্রক্রিয়া, যেটা সুপ্রিম কোর্টের আন্ডারে হচ্ছে একটা স্বচ্ছ প্রক্রিয়া, সেটা কিভাবে এরকম কাটাছাড়া হতে পারে? আমি নিজে একজন ওবিসি বি এর ক্যান্ডিডেট, আমি 66টা কমিউনিটির মধ্যে পড়ি, তারপরেও আমি এফেক্টেড হব। আমি প্যানেল থেকে সোজা একদম লাস্টের দিকে ওয়েটিং চলে যাব। তার একটাই কারণ, ওবিসি এতে থাকা অনেক ক্যান্ডিডেট 66টা কমিউনিটির মধ্যে পড়ে, এবং এই যে তারা ওবিসি বি থেকে হয়েছে 2025-এর রিভ্যালিডেশনের কারণে, সেটা কার দোষ? ক্যান্ডিডেটের দোষ? আমাদের দোষ? না তাদের দোষ? না, আমাদের কারণ না। তারা যে ওবিসি বি থেকে হয়েছিল, তারা ওবিসি এ থেকে এমপ্যানেল হয়েছিল, তারা কিন্তু 66টা কমিউনিটির মধ্যেও পড়ে, এবং অনেকজন আছে যাদের ওবিসি বৈধ, তারপরেও তাদেরকে এমপ্যানেল থেকে সোজা ওয়েটিংয়ে চলে যেতে হবে, তাদের আর চাকরিটা হবে না। এবং বেশ কিছু জনের নাম্বার বেশি থাকার কারণে তারা ওবিসি বিতে ঢুকে যাবে, এবং আমি যেহেতু শেষের দিকের ক্যান্ডিডেট, আমি যেহেতু শেষের দিকে আছি, তাই হয়তো আমি একদম শেষের দিকে চলে যাব, আরও পিছিয়ে পড়বো, এবং আমার এই চাকরিটার পাওয়া হবে না। আমরা কি দোষ করেছি বলতে পারবেন? না আমরা অবৈধভাবে সার্টিফিকেট তৈরি করেছি, না আমাদের কোনো কিছু অবৈধ, তারপরেও কেন এই অবিচার আমাদের সাথে? সুপ্রিম কোর্ট নিজে 2020 সালের 7 নভেম্বর একটা রায় দিয়েছিল যে খেলার মাঝে নিয়ম চেঞ্জ করা যায় না, একটা অনগোয়িং প্রসেসে কখনোই রুলস চেঞ্জ করার নিয়ম নেই, সুপ্রিম কোর্ট নিজে বলেছে। তাহলে কিভাবে এরকম একটা হঠাৎ করে একটা এরকম 99% কমপ্লিট হয়ে যাবে একটা রিকমেন্ডে এরকম 17 থেকে 7 করা যায়? কিন্তু 7% হয়ে গেলে বুঝতে পারছেন কি অবস্থা হবে? আমাদের নিজেদের মানসিক অবস্থা ঠিক নেই, মনের অবস্থা, শরীরের অবস্থা কোনোটাই ঠিক নেই। সারা দিন রাত এক করে আমাদের শুধু একটাই টেনশন যে কি হবে কি হবে, কারণ 7 হলে আমরা সবাই জানি এই প্যানেলটাই আর টিকবে না। এবং শুধু ওবিসি এরা নয়, ওবিসি ডি থেকে শুরু করে অনেক জেনারেলেও, মানে অনেক জেনারেল ক্যান্ডিডেটও এফেক্টেড হবে এতে কিন্তু কারোর ভালো হবে না, কারোর লাভ নেই। হ্যাঁ, হয়তো অনেক জেনারেল, বেশ কিছু জেনারেল ডাক পেতে পারে যেহেতু কাট অফ কমবে, কিন্তু এইভাবে একটা অনগোয়িং প্রসেসে রুলস চেঞ্জ মানে তো গেজেট ভায়োলেন্স হচ্ছে। একটা গেজেট ভায়োলেন্স হওয়া মানে সেই নিয়োগ প্রক্রিয়াটা আদৌ টিকবে তো? সেই নিয়োগ প্রক্রিয়াটা ঠিক থাকবে তো? নাকি আবার 16 সালের মতন বেশ কিছু বছর পর গেজেট ভায়োলেন্স হয়েছে বলে সেটা বাতিল হয়ে যাবে? 7% হলে অনেক ক্যান্ডিডেট কেস করবে, এবং এমনি অলরেডি প্রচুর কেসে জর্জরিত আমাদের এই এসএলএসটি 2, তারপরেও গরুর গাড়ির মতো টুকটুক করে চলছিল। কিন্তু বিগত 3-4 মাস ধরে আমাদের পুরো এমনি প্যানেলটা পুরো স্টপ, রিকমেন্ড প্রসেসটা পুরো স্টপ হয়ে রয়েছে। তারপরেও আমরা একটু আশার আলো দেখছিলাম যে না, এবার হয়তো চালু হবে, নতুন সরকার এসছে, একটু সময় লাগবে, হয়তো একটু একটু করে এবার হয়তো চালু হবে, এবার হয়তো তাড়াতাড়ি রিকমেন্ড হয়ে যাবে। কিন্তু না, হঠাৎ করে আমাদের সব থেকে বড় ধাক্কাটা লেগেছে যখন এই হঠাৎ করে পোস্টপোনের নোটিশ আমরা পেলাম। যখনই 7% হয়ে যাচ্ছে, এই চাকরিটা পাওয়ার সম্ভাবনা আমার হচ্ছে 0, আমার আর সম্ভাবনা নেই। তাহলে আমি 66টা কমিউনিটির মধ্যে থাকার পরেও, আমার বৈধ সার্টিফিকেট থাকার পরেও, আমি স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে আমি চাকরিটা পাওয়ার পরেও আমি কেন বঞ্চিত হব? আর তার থেকেও বড় কথা, আমাদের এই প্রসেসটা, এই এসএলএসটি 2 এর নোটিফিকেশনের পর নার্সিংয়ের একটা নোটিফিকেশন দেওয়া হয়, এবং সেই নার্সিংয়ের রিকমেন্ড প্রসেসটা পুরো কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে, তারা জয়েন করে গেছে বলে তাদের সাথেই থাকবে, তাদের কোনো চেঞ্জ হবে না। তাহলে তারও আগে নোটিফিকেশন আসা আমাদের এসএলএসটি 2টা কেন চেঞ্জ হবে? আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা তো 2025-এর 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, সেটা সরকার পারেনি, এক্সটেনশন নিয়েছে। 31শে আগস্টের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, সেটাও হচ্ছে না, আরও এক্সটেনশন নেওয়া হচ্ছে। এবং এক্সটেনশনের জন্য এত জটিলতা সৃষ্টি হচ্ছে। এই ওবিসি কেসটা তো ছিলই না, ওবিসি ইস্যুটা তো ছিলই না আগে।
যদি 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যেত রিক্রুটমেন্টটা, তাহলে এই ওবিসি ইস্যুটা আসতো কোথা থেকে? এরপরে যদি আরও এক্সটেনশন নেওয়া হয়, আরও জটিলতা বাড়বে, নতুন নতুন ইস্যু তৈরি হবে, এইভাবেই চলতে থাকবে। আর একবার যদি গেজেট ভায়োলেন্স হয়, একবার যদি কাটাছাড়া হয়, বারবার হবে, বারবার বিভিন্ন বিভিন্ন নতুন ইস্যু তৈরি হবে। ওবিসিটা পার করার পর ওবিসি হয়ে গেল, তারপরে আসছে 10 মার্কস, তারপরে ইডব্লিউএস, এসসি, এসটি, এইভাবে চলতে পারে না। একটা রিক্রুটমেন্ট প্রসেস যেটা সুপ্রিম কোর্টের আন্ডারে হচ্ছে, যেটা 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, আজকে 15ই আগস্ট। এতদিনে আমরা স্কুলে থাকতাম, আজকে আমরা স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন করতাম, কিন্তু সেই জায়গায় আজকে আমরা বাড়িতে চিন্তা করে করে আমাদের মাথা শরীর সব নষ্ট করে ফেলেছি। এইভাবে চলতে পারে না। আর আপনারা, আপনাদেরকে বলছি, সরকার, আমাদের মানবিক সরকার, আপনাদেরকে আমরা অনেক ভরসা করে নিয়ে এসেছি যে আপনারা বুঝে আমাদের চাকরি দেবেন, বেকারত্ব দূর করবেন, আপনারা আমাদের কথা ভাববেন। সত্যি ভয় আউট, ভরসা ইন, এই কথাটা ভেবেই কিন্তু আমরা আপনাদেরকে ভোটটা দিয়েছিলাম। আমাদের অবস্থা ভীষণ খারাপ, বেশ কিছু ইন সার্ভিস অলরেডি মারা গেছে চিন্তায়, এবং দুটো ফ্রেশার্স সুইসাইড করেছে চিন্তা নিতে না পেরে। বাড়ির লোকের অবস্থাও খারাপ, ফ্রেশার্সদের সাথে এমপ্যানেল যে ক্যান্ডিডেট রয়েছে তাদের সাথে সাথে তাদের বাড়ির লোকের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। বেশ কিছু ক্যান্ডিডেট হসপিটালে ভর্তি হয়েছে, আপনারা জানেন না, কিন্তু আমরা জানি। আমরা এক গ্রুপে আছি, আমরা জানি। প্রত্যেক দিন প্রতিনিয়ত খারাপ খবর আসছে আমাদের কাছে। কেউ ভালো নেই। যদি বা একটু ভালো ছিল, এই 17 থেকে 7% করে দেওয়ার ব্যাপারটার জন্য কিন্তু কেউ ভালো নেই। দয়া করে গেজেট ভায়োলেন্স যাতে না হয়, তার জন্য 17% ধরে এই নিয়োগটা দয়া করে দেওয়ার চেষ্টা করুন, এবং যত দ্রুত সম্ভব, অতি দ্রুত এই নিয়োগটা কমপ্লিট করার ব্যবস্থা করুন। এবং যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা 2025-এ প্যানেলে আসতে পারেনি, তাদের প্রতি আমাদের অনেক সহানুভূতি রয়েছে। আমাদের বলার ভাষা নেই, তাদের কি বলবো আমরা সত্যি জানি না, কিন্তু আমরা রিকোয়েস্ট করছি তাদের জন্য কিছু একটা ব্যবস্থা খুব দ্রুত করুন, না হলে ওনাদেরও বলার ভাষা নেই, আমার সত্যি নেই। ওনাদের হয়ে কথা, ওনাদের ব্যাপারে কিছু বলার মতন ক্ষমতা যোগ্যতা আমার নেই। এটুকুই বলবো, ওনাদের একটু দেখবেন, আর যত দ্রুত সম্ভব এই নিয়োগটা কমপ্লিট করে এসএলএসটি 3 আনার ব্যবস্থা করুন। কারণ আপনারা নিজেরাই বলেছেন যে প্রতি বছর এসএলএসটি নেবেন, তাই দয়া করে এসএলএসটি 3 আনুন। যারা বঞ্চিত হয়েছে তাদের প্রতিও আমাদের সহানুভূতি রয়েছে, তাই তারাও যেন চান্স পায়, তারাও যেন এসএলএসটি পরীক্ষায় বসতে পারে এবং খুব দ্রুত চাকরি পেয়ে স্কুলে জয়েন করতে পারে, সেই ব্যবস্থাও করবেন। কারণ তাদের অবস্থাও খারাপ, তারাও বেকার, এবং 10 বছর ধরে পরীক্ষা হয়নি একটাও। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের মুখে একটাই কথা শোনা যায় যে পড়াশোনা করে কি হবে, চাকরি নেই। এই কথাটা যেন আর কোনো প্রার্থী, কোনো শিক্ষার্থীর মুখে শুনতে না হয়। আপনারা সেই ব্যবস্থা করবেন। আপনারা নতুন এসছেন, আপনাদের ওপর অনেক ভরসা আছে যে আপনারা এই ব্যবস্থাগুলো করবেন। অনেক ছেলে মেয়ে পড়াশোনা না করে বাইরে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরে কাজে চলে যাচ্ছে, দিন মজুর খাচ্ছে, কেউ কোম্পানির চাকরি করছে। পশ্চিমবঙ্গের অবস্থাটা কি একবার বুঝতে পারছেন? আপনারা নতুন এসছেন, আপনাদের কাছে সুযোগ আছে, আপনাদের কাছে ক্ষমতা আছে, আপনারা দেখবেন। বেশি কিছু বলার ক্ষমতা আমার নেই, যেটুকু আমার দিক থেকে বলা দরকার আমি সেটুকুই বললাম। কারণ আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, বিএড করতে এখন হাজার হাজার লাখ লাখ টাকা লাগছে। 1 লাখ টাকা দিয়ে আমরা বিএড করেছি, করতে চাইনি কারণ এসএলএসটি হয় না বলে, কিন্তু তারপরেও করেছি এই আশায় যে না একটা হবে। আমরা চাকরির পরীক্ষায় যদি না হয়, পশ্চিমবঙ্গের মানুষরা পড়াশোনা করে কি করবে? একটা চাকরি অনেক কষ্টে পেয়েছি, যোগ্যতার প্রমাণ দিয়ে পেয়েছি, সুপ্রিম কোর্টের আন্ডারে হচ্ছে, অবজারভেশনে হচ্ছে। আপনারাও জানেন এই প্যানেলে কোনো দুর্নীতি নেই, তাই দয়া করে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে এই প্যানেলটাকে রক্ষা করার চেষ্টা করুন। 17% ওবিসি ধরে যত দ্রুত পারবেন নিয়োগ দেওয়ার চেষ্টা করুন। দোষ সেই সমস্ত ক্যান্ডিডেটদেরও নেই যাদের ওবিসি এ সার্টিফিকেট রয়েছে, দোষ আমাদেরও নেই, আমরা যারা 66টা কমিউনিটির মধ্যে করি, অথচ ইমপ্যানেল হওয়ার পর আমরা চান্স পাবো না। একটু দেখবেন আমাদের দোষটা কোথায়, একটু বলবেন। 66টা কমিউনিটিতে থাকার পরেও আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি, এফেক্টেড হচ্ছে এই নতুন নিয়মের কারণে। দয়া করে এটা একটু বিবেচনা করবেন। আর হ্যাঁ, এখানে অনেকেই হয়তো এসে বলতে পারে যে কোটার ক্যান্ডিডেট এত বড় বড় কথা বলছে, তাদের জন্য আমি একটা কথাই বলতে চাই, ওবিসি কোটার ক্যান্ডিডেট হতে পারি, কিন্তু আমি জেনারেলে কাট অফ ক্লিয়ার করেছি, জেনারেল হিসেবেই আমি ইন্টারভিউ দিয়েছি, কিন্তু আনফর্চুনেটলি আমি চাকরিটা হয়তো ওবিসি থেকেই পেতাম।
দয়া করে এই স্বচ্ছ প্যানেলটাকে কালিমালিপ্ত না করে রেহাই দিন একটু। আর সরকারের প্রতি আমার হাত জোর করে অনুরোধ, আপনারা একটু বিবেচনা করবেন। আমরা আপনাদেরকে অনেক ভরসা করি, অনেক ভরসা আছে আপনাদের প্রতি। সরকার আমাদেরও সুযোগ দিয়েছে, আমরাও সুযোগ নিচ্ছি, কিন্তু হঠাৎ করে সুযোগ পাওয়ার পর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা যখন এগিয়ে যাচ্ছি, তখন হঠাৎ করেই সেই সুযোগটা কেড়ে নেওয়া হবে, এটা তো হতে পারে না। আমরা তো কোনো ক্রাইম করিনি, বলুন, আমরা তো কোনো ক্রাইম করিনি, তাহলে আমরা এরকম এফেক্টেড কেন হব? আমরা সত্যিই ভালো নেই, আপনারা একটু বিবেচনা করবেন। আর বেশি কিছু বলবো না, খুব তাড়াতাড়ি অতি দ্রুত, যত দ্রুত সম্ভব হয় এই নিয়োগটা কমপ্লিট করুন। খুব বেশি এক্সটেনশন নেবেন না, কারণ যত বেশি এক্সটেনশন তত প্রবলেম, নতুন প্রবলেম। আমরা এতদূর এগিয়ে এসেছি এবং আমরা এমপ্যানেল হয়েছি, তাই একটু বিবেচনা করবেন আমাদের দিকটা। আমার আর কিছু বলার নেই। যদি কোনো ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন। অনেক ছোট হয়তো ভুল কিছু বলে থাকলে বড় হয়ে ক্ষমা করে দেবেন।